সমাজবিজ্ঞান প্রথম বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ঘরের মধ্যে সবাই ভালো আছো। আজকে যে ক্লাস তোমাদের রাজনৈতিক সমাজবিজ্ঞানের, সেখানে আমরা আরেকটা ইন্টারেস্টিং টপিক পড়বো। সেটা হচ্ছে যে তোমার আমাদের দেশের যে রাজনীতি বা মোটা অঙ্কে সেই রাজনীতিগুলো তো এক জায়গায় থেমে থাকে না। তোমাদের মনে রাখতে হবে, সমাজে যেমন প্রতিটা অংশ পরিবর্তনশীল, তেমনি করে সমাজে তো আরেকটা তোমার সমাজ কাঠামোর একটা গুরুত্বপূর্ণ বিষয় রাজনীতি। সেই রাজনীতিকেও প্রতিনিয়ত নিজেকে তোমার পরিবর্তিত করতে হয়। বা বলতে পারো, যেভাবে একটা মানুষ আমরা বলি যে একটা সমাজ যেমন আধুনিকীকরণের মধ্যে দিয়ে যেতে হয়, ঠিক তেমনি একটা সমাজের উপকরণ হিসেবে রাজনীতিকেও ধীরে ধীরে একটা আধুনিকীকরণের মধ্য দিয়ে যেতে হয়। সেই জায়গায় রাজনৈতিক সমাজবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রাজনৈতিক আধুনিকীকরণ বা পলিটিক্যাল মডার্নাইজেশন। তো আজকে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে রাজনৈতিক আধুনিকীকরণ বা পলিটিক্যাল মডার্নাইজেশন, আরেকটা শিখবো আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে এই যে আধুনিকীকরণ প্রক্রিয়া, এটা সমস্যাগুলো কি কি, মানে আমাদের নিজেদের আধুনিক হতে মানুষ হিসেবে বা সমাজের সদস্য হিসেবে যেমন উন্নয়নশীল দেশের বাসিন্দা হিসেবে নানা রকম সমস্যার মধ্যে যেতে হয়, ঠিক তেমনি করে রাজনীতিকে নিজেকে পরিবর্তন করার জন্য অনেকগুলা চ্যালেঞ্জ, অনেকগুলো লিমিটেশনের মধ্যে দিয়ে যেতে হয়। সেই লিমিটেশন, প্রবলেম বা চ্যালেঞ্জগুলো কি কি, সেগুলো আমরা আজকে একটু আলোচনা করতে চাই। তো এই আজকের ক্লাসের শেষে তোমরা জানতে পারবে যে রাজনৈতিক আধুনিকীকরণ কি এবং উন্নয়নশীল দেশে রাজনৈতিক আধুনিকীকরণের পথে অন্তরায় সমূহ কি কি। তো চলো প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি রাজনৈতিক আধুনিকীকরণ বলতে আমরা কি বুঝি। তোমার এই শব্দটা শুনেই বুঝছো যে মডার্ন বা মডার্নাইজেশন। মডার্ন মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, মডার্নাইজেশন একটা প্রসেস। যে কোনো TION যখন দেখবা তোমার সমাজবিজ্ঞানের কোন কনসেপ্টের সাথে, তোমরা ধরে নিবা মূলত এটা দিয়ে একটা প্রসেস বোঝায়। এই প্রসেসটা একদিনে হয় না। যেমন তোমাদেরকে সোশ্যালাইজেশন পড়িয়েছিলাম এর আগের দুইটি ক্লাস আগে, যে পলিটিক্যাল সোশ্যালাইজেশন। এই যে আমার একটা শেখার প্রক্রিয়া, অর্থাৎ রাজনীতিকেও শিখতে হয়, তাই না, আমাদের সমাজের একটা তোমার বাসিন্দা হিসাবে। ঠিক তেমনি করে এই রাজনীতিকে আস্তে 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 কিন্তু মডার্ন হতে হয়, অর্থাৎ আধুনিক হতে হয়। এই আধুনিকীকরণ হওয়ার যে রাস্তা বা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা আসলে বোঝাই রাজনৈতিক আধুনিকীকরণ দ্বারা বা পলিটিক্যাল মডার্নাইজেশন দ্বারা। এইটা আসলে কি, একটা দেশের বা একটা সমাজের রাজনীতিকে কখন আমরা মডার্ন বলবো বা কখন একটা আধুনিক বলবো আমরা, যে এইটা একটা পলিটিক্যাল সিস্টেম যেটা আসলে আধুনিক, বা একটা এমন একটা রাজনৈতিক ব্যবস্থা দাঁড়িয়ে গেছে এই সমাজটা বা এই রাষ্ট্রে, যেটাকে আমরা আধুনিক বলতে পারি। তখন কিভাবে বলতে পারি, দেখো যে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী বা বলতে পারো যে পলিটিক্যাল অ্যানালিস্ট স্যামুয়েল হান্টিংটন, ওনার নাম তোমরা শুনে থাকবা, উনি খুবই বিখ্যাত তোমার রাষ্ট্রবিজ্ঞানী। তো ওনার মতে আমরা পলিটিক্যাল মডার্নাইজেশন তখন বলবো যখন আসলে একটা রেশনালাইজেশন হয় অথরিটির। আবারও তোমাদের দেখো, ঘুরে ফিরে তোমাদের কেন বলেছিলাম যে যখন আমি রাজনৈতিক তোমার সমাজবিজ্ঞানের যে বেসিক কনসেপ্টগুলো পড়া থেকে তোমাকে দুইটা কনসেপ্ট আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে কিনা? একটা হচ্ছে পাওয়ার আর একটা হচ্ছে অথরিটি। তোমাদের আবারও স্মরণ করে দিতে চাই যে পাওয়ার আর অথরিটির মধ্যে পার্থক্য কি। পাওয়ার হচ্ছে ক্ষমতাটা যখন থাকে সমাজের বিভিন্ন রাজনৈতিক তোমার বলতে পারো যে সদস্যদের, রাজনৈতিক ভাবে প্রত্যেকটা মানুষই তো আমার মানে রাজনীতির মধ্যে দিয়ে যায়, কিন্তু সরাসরি সবাই আমরা রাজনীতিতে অংশগ্রহণ করি না। কার ক্ষমতা কতখানি সেইটা আমরা কখন অথরিটি বলি বা কর্তৃত্ব বলি। কর্তৃত্ব তখন আমরা বলি যখন ওই ক্ষমতাটা প্রয়োগ করার জন্য আমরা একটা বৈধ সার্টিফিকেট থাকে আমার, অর্থাৎ যে কোনো ক্ষমতা যখন আমি বৈধভাবে তোমার লেজিটিমেট উপায়ে প্রয়োগ করতে পারি, তখন সেটা হয় অথরিটি। যেমন সরকার, খেয়াল করে দেখবে যে সরকারকে আমরা আমাদেরকে শাসন করার যেটা পাওয়ার দেই নাকি অথরিটি দিই? আসলে দিই অথরিটি। অথরিটি কেন দেই? কারণ জনগণের ভোটে নির্বাচিত যখন সরকার এসে আমাদেরকে শাসন করার জন্যই কিন্তু আমি তাকে একটা লেজিটিমেট উপায়ে তাকে আমি কিন্তু আমার শাসন কর্মে নিযুক্ত করি, অর্থাৎ এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অথরিটি। বলতে পারো যে তাকে একটা অথরিটি দেওয়া। এই যে অথরিটি দিলাম, এইটা আসলে কতখানি রেশনালাইজেশন হলো একটা সমাজে, যার যার অথরিটি আছে। অর্থাৎ দেখো, রাজনীতি চালানোর জন্য কিন্তু অনেকগুলা গ্রুপ থাকে। তোমাদের মনে রাখতে হবে, আমি যাকে দ্বিতীয় ভোটে জয়যুক্ত করলাম, সে কিন্তু আমার বিরোধী দল, তাকেও কিন্তু আমি একটা অথরিটি দিচ্ছি। অর্থাৎ সে আমার সমস্যাগুলো প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা, এগুলো কিন্তু সরকারকে নানা রকম ভাবে তোমার চাপে রাখা, এই অথরিটি কিন্তু আমি দেই। যাকে আমি মানে দ্বিতীয় বলতে পারো যে বিজেতা। অর্থাৎ একটা সরকার, একটা বিরোধী দল, একটা সিভিল সোসাইটিকে আমি একটা ধরনের তোমার স্বীকৃতি দেই, তাদের কথা আমরা শুনি। মিডিয়ার প্রতি আমাদের একটা অনেক বলতে পারো যে অনেক ডিপেন্ডেন্সি আছে, তারাও একটা বড় একটা অ্যাক্টর রাজনীতির মধ্যে। এরপরে তোমার সাথে থাকে কারা কারা, তুমি বলতে পারো যে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, তাই না? এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সবাই কিন্তু এক ধরনের অথরিটির মধ্যে দিয়ে যায় এবং স্বীকৃত একটা পাওয়ার প্র্যাকটিস তারা করে। এর মধ্যে যেটা আমি বলতে চাই, প্রশাসন বলো, আইন শৃঙ্খলা বাহিনী বলো, আমাদের রাজুক বলো, বা তোমার যে কোনো ধরনের পৌরসভা থেকে শুরু করে তোমার একদম ক্ষুদ্র যদি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আমরা
একদম তোমার কেন্দ্রীয় সরকার বলি, পুরো ব্যবস্থার মধ্যে কিন্তু নানা ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠান আছে যারা আমাদেরকে প্রতিনিয়ত বলতে পারো তাদের যে ক্ষমতা দেওয়া আছে তারা সেটা তারা বৈধভাবে প্রয়োগ করতে পারে। এখন কথা হচ্ছে কতটুকু তারা বৈধভাবে সেটা প্রয়োগ করতে পারলো, সেটার নামই হচ্ছে রেশনালাইজেশন বা যৌক্তিকীকরণ। এই যুক্তির বাইরে যখন আসলে কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা রাজনীতির অঙ্গ আমাদের উপরে পাওয়ার প্র্যাকটিসটা করে জনগণের উপর, আমাদের বলতে বোঝাচ্ছে সাধারণ জনগণের উপর, যারা এই প্রতিষ্ঠানগুলোর যে তোমার স্বীকৃত যে অথরিটি বা কর্তৃত্ব সেটা মেনে চলতে বাধ্য থাকে। যেমন আমরা বলি না যে আইন, আইন কিন্তু নিজেই একটা রাজনৈতিক কিন্তু তোমার কাঠামো বা রাজনৈতিক একটা অঙ্গ। অর্থাৎ আইনটা কতখানি কার উপর প্রয়োগ হলো, বা কোর্ট বলো, পুলিশ বলো, প্রসিকিউশন বলো, সবই কিন্তু আসলে এক একটা কোনো না কোনো ভাবে পলিটিক্যাল স্ট্রাকচারের মধ্যে এগুলা কিন্তু তোমার বেড়ে ওঠে বা এইটা আসলে ফাংশনাল থাকে। এই যে উপকরণগুলো, প্রত্যেকটা উপকরণ কতখানি যৌক্তিকভাবে আরো উন্নত নিজেকে করতে পারলো, কতখানি মানে আমি যদি তোমাকে সহজভাবে বুঝতে চেষ্টা করাই যে রেশনালাইজেশন অফ অথরিটি এক কথায় কি, এটা হচ্ছে কতখানি এই প্রতিষ্ঠানগুলো আমার উপরে, জনগণের উপরে কর্তৃত্ব ফলানোর সময় যৌক্তিক আচরণ করতে পারে। অর্থাৎ যত বেশি তারা প্রো পিপল হবে, অর্থাৎ মানুষ কেন্দ্রিক হবে, সাধারণ মানুষের জন্য যেটা যৌক্তিক সেটা করবে, তখন তাকে আমরা বলতে পারবো একটা দেশের রাজনৈতিক ব্যবস্থা আসলে তোমার আধুনিক। অর্থাৎ রাস্তায় যখন তুমি আমি যাচ্ছি, মনে করো একটা সাধারণ রাস্তায়, এই রাস্তায় ট্রাফিক সিগন্যালে যদি কেউ ক্রস করে একদম তোমার আইন ভঙ্গ করে, তখন যদি এমন হয় যে তোমাকে আমাকে যৌক্তিকভাবেই একটা ট্রাফিক পুলিশ বা ট্রাফিক কন্ট্রোলার আমাদেরকে ধরে ফাইন করে, এটা কিন্তু যৌক্তিক আচরণ। তুমি যদি পাশের রাস্তায় দেখো যে একজন রং সাইড দিয়ে যাচ্ছে, তোমার তার গাড়িতে হয়তো পতাকা আছে কোনো একটা, এবং তাকে ছেড়ে দেওয়া হলো ভিআইপি বলে, তখন তোমার কাছে মনে হলো যে আমি সাধারণ মানুষ, আমাকে আসলে এইভাবে আটকানো হলো এবং ফাইন দেওয়া হলো, ওনার কাছে একটা বড় গাড়ি আছে বলে বা একটা তোমার বৈধ ক্ষমতা বা অথরিটি আছে বলে তাকে ছেড়ে দেওয়া হলো, এবং দিনের পর দিন মানুষগুলো এভাবে মানে তোমার ভুক্তভোগী রাস্তায়। এই যে ধরো দুইটা পার্থক্য, তখন তুমি বুঝবে একটা দেশের রাজনৈতিক ব্যবস্থা এখনো পর্যন্ত রেশনাল হয় নাই। অর্থাৎ দুই ধরনের মানুষের জন্য দুই ধরনের ট্রিটমেন্ট, এইটা তখন আসলে তখন মনে হবে এটা ইরেশনাল আচরণ করলো একটা অঙ্গ প্রতিষ্ঠান রাজনীতির, তখন আমরা বলবো এটা এখনো আধুনিকীকরণ হয় নাই। এটা হচ্ছে স্যামুয়েল হান্টিংটনের একটা দৃষ্টিভঙ্গি, আর তোমরা ওনার সংজ্ঞাটা বইতে পেয়ে যাবে। পলিটিক্যাল মডার্নাইজেশনের সংজ্ঞা দিতে গিয়ে ওনার যে মূল কনসেপ্ট সেটা হচ্ছে অথরিটিকে রেশনাল হতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি দেখো, রবার্ট কার্নি উনি আরেকটা জায়গা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। উনি বলার চেষ্টা করছেন যখন একই কথা, ঘুরে ফিরে একই কথা, অর্থাৎ ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের উপর উনি জোর দিচ্ছেন। দেখো যে যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে তার তো একটা কাঠামো আছে, ফ্রেমওয়ার্ক আছে, সেইটা কতখানি ডেভেলপ করলো তার উপর নির্ভর করছে রাজনৈতিক আধুনিকীকরণ হলো কি হলো না সেই রাষ্ট্রের বা সেই সমাজের। তার মানে সোজা কথা, ইনস্টিটিউশন গুলা কোনগুলা তোমার চিন্তা করো, নির্বাচন কমিশন বলতে পারো, মানবাধিকার কমিশন বলতে পারো, এরকম যত প্রতিষ্ঠান আছে যেগুলো সরাসরি তোমার পলিটিক্যাল কমেন্ট্রি দেয় বা রাজনৈতিক যে তোমার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করে, তারা কতখানি উন্নত হলো নিজেদেরকে তোমার যেটা আবারও বলতে হয় যে একটা ডেমোক্রেসিতে, বা আমরা তো আসলে একটা সবসময় বলি যে গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, এই গণতন্ত্রে সবচেয়ে মূল কথা হচ্ছে মানুষ, অর্থাৎ সিটিজেন। এই মানুষের পক্ষে কতখানি তারা থাকলো বা পক্ষপাতিত্ব করলো না, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান কতখানি গণতান্ত্রিক উপায়ে চলে, নিজেদেরকে গণতান্ত্রিক করতে পারলো। দেখো তোমরা যখন আরো একটু পরের ক্লাসগুলোতে যাবে, গণতন্ত্রও কিন্তু একটা দেশে একদিনে আসে না, এটাও একটা প্রসেস। অর্থাৎ দেখো আজ থেকে কত শত বছর আগে তোমার আমেরিকায় গণতন্ত্র আসছে, কিন্তু সেটা তোমাদের মনে রাখতে হবে আজও কিন্তু দেখা অনেক, আজকেও কালোরা কিন্তু ধরো পুলিশের দ্বারা নির্যাতিত হয়। এখনো দেখো সেখানে সবাই কিন্তু আমার সমান বললো, সেখানে কিন্তু সবাই সমান না, অনেক ধরনের রেসিজম আছে, অনেক ধরনের হেট ক্রাইম হয় সেখানে। তার মানে কি এইটা কিন্তু এখন আমরা সবাই কিন্তু ফলো করি আমেরিকাকে, ইউরোপকে, তার মানে তারা কি উন্নয়নকরণ বা ডেভেলপমেন্ট প্রক্রিয়াকে বন্ধ করে দিয়েছে? প্রতিদিন তারা শিখতেছে, তাই না? ঠিক তেমনি করে যে কোনো রাষ্ট্রকেই আসলে প্রতিনিয়ত নিজেকে পাল্টাতে হয়, শিখতে হয়, ডেভেলপ করতে হয়। এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলার চেষ্টা করি যে পলিটিক্যাল মডার্নাইজেশন। অর্থাৎ এটা একদিনে হবে না, আস্তে আস্তে শিখতে হবে। এখন এই শেখার বা মডার্ন হওয়ার দিকে অন্তরায়গুলো কি কি? এটা তো একটা রাস্তা। এই রাস্তার মধ্যে অন্তরায়গুলো, প্রথম যে অন্তরায় সেটা হচ্ছে তোমার পলিটিক্যাল ইনস্টেবিলিটি। তোমরা জানো যে পলিটিক্যাল মানে রাজনৈতিক, ইনস্টেবিলিটি মানে হচ্ছে অস্থিতিশীলতা। এখন অস্থিতিশীলতা মানেটা কি? দেখো যে কোনো পরিবেশ, তোমার একটা পরিবার, তোমাদের ওই যে প্রথম ক্লাসে বলেছিলাম মনে আছে তোমাদেরকে যে কোনো সমাজের রাজনীতিকে বোঝার জন্য ওই সমাজের একেবারে সিঙ্গুলার পলিটিক্যাল ইউনিটটাকে বুঝতে হয়। অর্থাৎ
সিঙ্গুলার একেবারে ধরো লাস্ট পলিটিক্যাল ইউনিট হচ্ছে, বা বলতে পারো যে একেবারে প্রাইমারি পলিটিক্যাল ইউনিট হচ্ছে পরিবার। সেইখানে ধরো একটা খুব ইনস্টেবল অবস্থা, একটা পরিবারে একেবারে স্থিতিশীল না, প্রতিদিন ঝগড়া হয়, তোমার বাবা মার মধ্যে মারামারি হয়, গন্ডগোল হয়, ভাই ভাই কাটাকাটি, টাকা পয়সার কোনো ঠিক ঠিকানা নাই, চরম দরিদ্রতা। এর মধ্যে তুমি কি নিজে রাজনৈতিক সচেতন হবা, আর তোমাকে অন্য কোনো এডুকেশন দিবে, বা তুমি উন্নতকরণের নিজেকে যে প্রতিনিয়ত বদলানোর কথা আমরা দাবি মানে করি, সেটা কি করা সম্ভব ওই পরিবারের মধ্যে? নিশ্চয় না, তোমার নিজেরই পড়াশোনা হবে না। ঠিক তেমনি করে একটা ডেভেলপিং কান্ট্রিগুলো ভাবতে পারে, কিন্তু শুধুমাত্র বাংলাদেশ ভেবো না। বাংলাদেশ বসে আমরা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, বাংলাদেশ আমাদের জন্য অবশ্যই মূল জায়গা আলাপের, বাট যখন আমরা বলি যে ডেভেলপিং কান্ট্রিজ, এটা ধরো আমাদের মতো উন্নয়নশীল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে শুরু করে যত ধরনের তোমার উন্নয়নশীল দেশ আছে, তাদের ওভারঅল একটা জেনারেল আইডিয়া তোমার সাথে শেয়ার করবো, যে এইসব দেশগুলোতে অনেক সময় পলিটিক্যাল যে ইনস্টেবিলিটি বা অস্থিতিশীলতা, সেটা একটা বলতে পারো নেতিবাচক ভূমিকা রাখে, যাতে করে এই যে ধরো কাঙ্ক্ষিত রাস্তা মডার্নাইজেশনের দিকে যাওয়া, মডার্নাইজেশন ভালো কতখানি আসলে ওয়েস্টার্ন মডেলই আমাদের ফলো করতে হবে কিনা আমাদের রাজনীতিকে মডার্ন করার জন্য, সেটা অন্য তোমার আলোচনা। সেটা আলোচনা আমরা থিওরিটিক্যাল আলোচনা আমরা পরে যাবো, আমরা এখন থিওরি শুরু করি নাই। বাট আমরা ধরে নিই যে পলিটিক্যাল সোশিওলজিতে পলিটিক্যাল মডার্নাইজেশন বলতে আমরা সেই প্রক্রিয়ায় বুঝি যেটা আসলে মোর ডেমোক্রেটিক এবং মোর প্রো পিপল। তো সেই আলাপ থেকেই আমরা বললাম এই মোর প্রো পিপল হওয়া, মোর ডেমোক্রেটিক হওয়া, এই ইনস্টিটিউশন গুলাকে হওয়া পসিবল না যদি ঘন ঘন তোমার অস্থিতিশীল হয়ে যায় একটা দেশের রাজনৈতিক পরিবেশ। ধরো সেনাবাহিনী ক্ষমতায় দখল করলো, বা রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম ধরো বিশৃঙ্খলা। একটা সময় তোমাদের মনে আছে, তোমাদের জানো যে তোমরা প্রায় 2007-08 এই সময়ে একটা বড় পলিটিক্যাল ইনস্টেবিলিটি ছিল বাংলাদেশে, মানে আমরা যেটা বলি 11 এর পরে যেগুলো হয়েছিল তোমরা সবকিছু জানো। অনেক সময় এমন হয় যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো অনেক ধরনের তোমার উশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। তোমরা ভারতে দেখলে বুঝতে পারবে যে একটা রাজনৈতিক অশান্ত পরিবেশ সবসময় চাপা বিরাজ করে। শ্রীলঙ্কা যদি তোমার উদাহরণ দেখো, দেখবে সেখানে যে তামিল টাইগারদের সাথে সরকারের একটা অনেক দিনের একটা বড় ধরনের একটা গৃহযুদ্ধ ছিল। সেটার কারণে শ্রীলঙ্কার ওভারঅল যে রাজনীতি, সেটাতে কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট বা একটা প্রভাব ছিল। অর্থাৎ সবার আগে এইটা আমাদের ইম্পর্টেন্ট, যে একটা এই ডেভেলপিং কান্ট্রিগুলোতে যদি আমরা পলিটিক্যাল মডার্নাইজেশন বা আধুনিকীকরণের দিকে যেতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পলিটিক্যাল বা রাজনৈতিক পরিবেশ যেন মানে স্টেবল থাকে। ইনস্টেবল হলে সেটা কঠিন আসলে। আরেকটা দেখো, সেটা হচ্ছে এটা আরেকটার সাথে ওটার সাথে কানেক্টেড, ল্যাক অফ ইউনিটি। ল্যাক অফ ইউনিটিটা বলতে আমরা বোঝাই যে বিশেষ করে রাজনৈতিক যে প্রধান দলগুলা, তাদের মধ্যে মতানৈক্যের যে ব্যাপারটা থাকে, অর্থাৎ কেউ কারোর সাথে ছাড় দিতে কাউকে প্রস্তুত না, কেউ কারোর সাথে একমত না, একেবারেই তোমার শত্রু